বেলকনির দিকে একটা কাচের জানালা আছে, সেটাতে পর্দা দেয়া আছে। আমি সেই পর্দা জানালা দেখার ভাব ধরে অল্প একটু ফাঁক করে দিলাম, উদ্দেশ্য যদি উনি কাপড় রুমেই খুলেন। বেলকনিতে যে রুমে তাকাতেই দেখি উনি খোলা শুরু করেছে। 6 বছর ধরে এই দেহটা কল্পনায় এঁকেছি, বাস্তব তার চেয়েও সুন্দর। ওড়না বিছানায় ফেলে দিয়ে কামিজের চেইন খুলে দিলেন, ব্রার লাল ফিতা দেখা গেল। তারপর কামিজটা একটানে খুলে ফেললেন। ফর্সা পিঠ, লাল ব্রা, লাল পায়জামা। জানালার দিকে ঘুরলেন, এইবার ফুলগুলো স্পষ্ট হলো। বিশাল দুটো জাম্বুরা ব্রার ভেতর থাকতে চাইছে না। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বড্ড ভালোবাসে। শ্বশুর শাশুড়ির ছেলে নাই, আমি বড় জামাই হিসেবে ছেলের দায়িত্ব পালন করি। তাদের ছোট মেয়ের পড়াশোনার খোঁজখবর রাখা আমার বিশেষ দায়িত্ব, সেটা নিষ্ঠার সাথেই পালন করছি। সুব্যস্ত মানুষ, সরকারি চাকরি করেন, ঘুষ খান বলে অফিস ছেড়ে কোথাও যান না। ঘুষ খেলে নাকি সংসার ঠিক থাকে না, কথাটা আসলেও সত্য। বড় মেয়েটাকে আমি বিয়ের আগে 4 বছর চাপলাম, সে একটা ছেলের ফ্ল্যাটে যেয়ে চাপা খেল। ছোট মেয়েটা ক্লাস 8-এ থাকতেই প্রেম করা শুরু করে দিয়েছে। আমার শাশুড়ির নাকি অনৈতিক সম্পর্ক আছে কার সাথে, ভাষা ভাষা কানে আসে। যাই হোক, প্রায় 1 বছর যাবৎ শাশুড়ির পিঠে ব্যথা। আমার বউকে সাথে নিয়ে 3-4 জন ডাক্তার দেখাইছে, সব পরীক্ষা নিরীক্ষা করা শেষ। কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। সবাই বলে আপনি তো সুস্থ আছেন। একদিন রাতে শাশুড়ির ফোন, উনি প্রায় কাঁদতে কাঁদতে আমাকে বললেন, তোমার শ্বশুর তো আমাকে নিয়ে যাবে না, তুমি আমাকে ইন্ডিয়া নিয়ে চলো বাবা। আমি কি বলো বুঝতে পারছিলাম না। এর মধ্যে শ্বশুর ফোন নিয়ে বললেন, বাবা তোমার শাশুড়িকে তো বুঝাতেই পারছি না, কিচ্ছু হয়নি, কিছু টাকা নষ্ট করবে আমার, তাই ইন্ডিয়া যাওয়ার গো ধরেছে, তুমি একটু ওকে নিয়ে ইন্ডিয়া যাও। আমি বললাম, ঠিক আছে আব্বা, আমি আপনার মেয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিই। আমার বউকে বলার পর সেও অনুনয় বিনয় করে বলল, প্লিজ নিয়ে যাও, আমাদের তো তেমন কেউ নাই যে সে সময় দিবে। পরদিন বউসহ শ্বশুর বাড়ি এসে শাশুড়ির সব কাগজপত্র নিয়ে পাসপোর্ট করতে দিলাম। আমার আগেই পাসপোর্ট ভিসা ছিল, মাঝে মাঝেই ইন্ডিয়া যেতে হয় অফিস ও ব্যবসার কাজে। 5 দিনের মধ্যে কাগজ রেডি হয়ে গেল। প্ল্যান করলাম ঢাকা থেকে কলকাতা ট্রেনে, তারপর কলকাতা থেকে বিমানে চেন্নাই। যেদিন রওনা দ্বীপ সেদিন সকালে হঠাৎ বউ ন্যাংটা হয়ে এসে করতে চাই। চেপে ক্ষীর ফেলার পর বুঝলাম ওর মাকে আমার কুমজোর থেকে বাঁচাতেই ওর এই ক্ষুদ্র চেষ্টা। আজকে ক্ষীর ফেললে আগামী 7 দিন অন্তত ঠান্ডা থাকবো। স্টেশনে আসলাম আমি আর বউ। শ্বশুর আমার শাশুড়িকে নিয়ে আসলেন। উনার রন্ধন দেখে মনে হচ্ছিল না উনি রোগী, দেখে মনে হচ্ছে হানিমুনে যাচ্ছে। আমার বউ তার মার এই সাজগোজ ভালোভাবে নিল না। তার মুখ দেখেই আমি বুঝলাম 4-0 একজন মহিলা। ঠোঁটে লাল লিপস্টিক, লাল হিল জুতা, লাল সাদা কামিজ আর লাল টপকে কুচি দেওয়া পায়জামা, সাথে ম্যাচিং ওড়না। ওড়নাটা কাঁধের এক পাশ দিয়ে ঝুলানো, অন্য পাশের ডাসা সাইজ ফুলটা পুরা স্টেশনের সকালের ফুল চার তেষ্টা মিটাচ্ছে। আমার আধা ঘন্টা আগে বুকে রামচাপ দিয়ে ক্ষীর ফেলা বাসও দাঁড়িয়ে গেল উনাকে দেখে। সবাইকে বিদায় দিয়ে এসে কামরায় উঠে গেলাম। 4 জনের কেবিন, বাকি 2 জন যশোর থেকে উঠবে। ভালোই হলো, এর মধ্যে একটু ঘুমিয়ে নেওয়া যাবে। সকাল সকাল 1 বাটি ক্ষীর ফেললি, ক্লান্ত লাগছে। শাশুড়ি তার ফোন বের করে কয়েকটা ছবি তুলে দিতে বললেন। আমি ছবি তোলা শুরু করতেই উনি ওড়না ঠিক করতে আরম্ভ করলেন। ওড়না বুক থেকে তুলতেই কয়েকটা ক্লিক, ওড়না ছাড়া 2টা ফুল উঠল। ছবি তুলে উনাকে দিলাম। ভাবখানা এমন করলাম এইসব ফুল ফুদ আমার নজরে পড়েনি। বললাম, আম্মা এই সময় একটু ঘুমিয়ে নেন, ভালো লাগবে। আর কেবিনে কেউ নাই, উনাকে জায়গা করে দিলাম। উনি একটু দাঁড়িয়ে আমাকে অবাক করে দিয়ে ওড়নাটা খুলে ব্যাগের উপর রাখলেন। এইবার উনি ভাবখানা এমন করলেন যেন এটা কোনো ব্যাপার না, উনি শোয়ার সময় ওড়না খুলেই শোনেন। আমি একটু ভদ্রতা দেখিয়ে উনি ওড়না খুলেছেন এটা খেয়ালই করিনি এমন ভাব দেখিয়ে বললাম, কি সব এসি লাগায় কাজ করে না ঠিক মতো। উনি মিনিট 10 মধ্যে ঘুমিয়ে গেলেন। আমার ক্লান্ত শরীরেও ঘুম আসছিল না। উনার দিকে ঘুরে বুকের উঠানামা দেখছিলাম এক দৃষ্টিতে, আর কাপড় ছাড়া কেমন লাগবে সেটা ভাবছিলাম মাগি কি পায়জামার নিচে পেন্টি পরছে, লাল কালারই হবে হয়তো, ম্যাচিং ব্রা পেন্টি। কলকাতা পৌঁছে একটা হোটেলের উদ্দেশ্যে ট্যাক্সি নিলাম। 1 রাত হোটেলে থাকবো, পরের দিন দুপুর 3টায় ফ্লাইট। তখন বিকাল 6টা বাজে।
হোটেলের কাউন্টারে যেয়ে 2টা সিঙ্গেল রুম চাইলাম। সাথে সাথে শাশুড়ি চিল্লিয়ে উঠলেন, বাবা আমি একা এক রুমে থাকতে পারবো না, খুব ভয় লাগবে দেশের বাইরে এসে। ম্যানেজার আমার শাশুড়িকে বলল, কিন্তু ম্যাডাম ডাবল বেডরুম এখন আমাদের খালি নাই। শাশুড়ি বলল, তাহলে অন্য জায়গায় চাই চলো। ম্যানেজার প্রস্তাব দিল, স্যার একটা কাপল বেড আছে, চাইলে ওখানে থাকতে পারেন। আমার মন আনন্দে নেচে উঠল। বললাম, তাহলে সেটাই দেন। শাশুড়ি মুখ নিচু করে আছেন। হোটেল বয় আমাদের ব্যাগ নিয়ে চলল, আমরা তার পেছন পেছন। এই সময় আমার প্রেমিকরা সময়কার একটা ঘটনা মনে পড়ে গেল। ঠিক এইভাবে তার মেয়েকে নিয়ে আমি হোটেলে গিয়েছিলাম। রুমে ঢুকে এসি ছেড়ে টিভি ছেড়ে মেঝেতে পা রেখে বিছানায় একটু টান হলাম। মনে হচ্ছিল হানিমুনে আসছি। শাশুড়ি কাপড় বের করছিল ব্যাগ থেকে। উনার কাপড় বের করা দেখে আমি বললাম, আম্মা তাহলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেন। আমি রুমের লাগোয়া বারান্দায় যেয়ে দাঁড়ালাম। তবে বেলকনিতে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ করলাম। বেলকনির দিকে একটা কাচের জানালা আছে, সেটাতে পর্দা দেয়া আছে। আমি সেই পর্দা জানালা দেখার ভাব ধরে অল্প একটু ফাঁক করে দিলাম। উদ্দেশ্য যদি উনি কাপড় রুমেই খুলেন। বেলকনিতে যে রুমে তাকাতেই দেখি উনি খোলা শুরু করেছে। 6 বছর ধরে এই দেহটা কল্পনায় এঁকেছি, বাস্তব তার চেয়েও সুন্দর। ওড়না বিছানায় ফেলে দিয়ে কামিজের চেইন খুলে দিলেন। ব্রার লাল ফিতা দেখা গেল। তারপর কামিজটা একটানে খুলে ফেললেন। ফর্সা পিঠ, লাল ব্রা, লাল পায়জামা। জানালার দিকে ঘুরলেন। এইবার ফুলগুলো স্পষ্ট হলো। বিশাল দুটো জাম্বুরা ব্রার ভেতর থাকতে চাইছে না। ব্রার জীবন আসি যাই করছে দুধের ওজনে। উনি এক পলকের মধ্যে ব্রা থেকে ফুল 2টা বের করে দিলেন। উফ, এটা বর্ণনা করতে পারবো না। কালো বোটাটা খাড়া হয়ে আছে। ফুলের সাইজ 3/8, 4 তো হবেই। এরপর পায়জামার ফিতা খুলে দিলেন। ফর্সা পা আর লাল পেন্টি বের হয়ে আসলো। এক টানে পেন্টি খুলে দিলেন। ক্লিন শেভ করা পুকুর বেরিয়ে আসলো। সবকিছু বিছানায় রেখে উনি বাথরুমে ঢুকলেন। এইবার বিশাল পাছাটাও চোখে পড়ল এক পলক। উনি বাথরুমে ঢুকলেন আর আমি রুমে আসলাম। এসেই পেন্টিটা হাতে নিয়ে শুকতে শুরু করলাম। দেখি ভিজে গেছে কামড়ে। ভাবলাম এটা চাপা, এখন সময়ের ব্যাপার মাত্র। উনি গোসল করলেন, করে নতুন বানানো একটা টাইট মেক্সি পরে বের হলেন। বের হয়ে আমাকে ডাকলেন। আমি রুমে ঢুকে দেখি বিছানায় ব্রা পেন্টি পরেই আছে। উনি বললেন, যাও ফ্রেশ হও। আমিও গোসল করলাম। এসে দেখি বিছানায় সব কাপড় পরে আছে। শাশুড়ি ড্রেসিং টেবিলের সামনে চুল শুকাচ্ছেন। আমি খালি গায়ে তোয়ালে পেঁচিয়ে বের হয়েছিলাম বাথরুম থেকে। ফান করে বললাম, আম্মা আজকে বুঝলাম আপনার মেয়ের বিছানায় কাপড় খুলে রাখার অভ্যাস কই থেকে আসছে। উনি ফান বুঝতে পেরে একটু হেসে দিলেন আমার দিকে তাকিয়ে। আমি কথাটা বলেই ওগুলো হাতে তুলে নিয়েছি। উনি না না আমি নিচ্ছি বললেন, কিন্তু উঠলেন না। আমি উনার সব কাপড় আলনায় রেখে দিলাম। উনি এইবার ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠলেন। আমি অবাক হয়ে দেখলাম পাতলা ফিনফিনে ম্যাক্সিটার নিচে পেটিকোট বা ছায়া নেই। উনার ফর্সা মোটা পা বোঝা যাচ্ছে, ব্রা পেন্টিও নাই বুঝতে পারলাম। খেতে যেতে হবে আম্মা। উনি বললেন, চলো। আমি একটা ট্রাউজারের টি শার্ট পরে নিলাম। উনি যেভাবে ছিলেন সেভাবেই বের হতে চাইলেন। আমাকে জিজ্ঞেস করলেন, এভাবে যাওয়া যাবে না? এটা তো কলকাতা। মনে মনে বললাম, চল মারি এভাবেই। মুখে বললাম, না আম্মা সমস্যা নাই, এটা বাংলাদেশ না যে চিচ্ছি করবে। ওড়না লাগবে না, আপনি নিচে একটা ছায়া পড়েন। উনি তো সবই জানেন, কিন্তু আমি বলাতে যেন উনার পুকুরের ক্ষীরের বন্যা হয়ে গেল। রাস্তায় একটা টোকাই বাজে ভাষায় টিচ করল। আন্টি তো জিনিস হবে নাকি 1 রাউন্ড, কত রেট ইত্যাদি বলল। আমি খুব খুশি হলাম। আমার শাশুড়িও খুব রাগ করল না। খেতে বসে ওয়েটার আর সরে না। পরে বুঝলাম মেক্সি দিয়ে কালো বোটাটা বোঝা যাচ্ছে। রুমে আসলাম। রাতের কলকাতা ঘুরে দেখবে শাশুড়ি। তখন রাত 8টা। আমি বললাম, আর যাওয়ার দরকার নাই, ফেরার পথে এখানে 2 দিন থেকে যাব। চলেন আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। এবারও তিনি সেই ম্যাক্সিটাই পরে বের হতে চাইলেন। আমি বললাম, চলেন আম্মা, অনেক ভালো লাগছে এই ড্রেসে আপনাকে। বাইরে যে একটা ওষুধের দোকানের সামনে যেয়ে উনাকে বললাম, আম্মা বাইরের খাবার খেলাম, পেটে গ্যাস হবে, একটু দাঁড়ান, 2টা গ্যাসের ওষুধ কিনে নিই। বলে উনাকে একটু দূরে দাঁড় করিয়ে রেখে আমি দোকানে যেয়ে 5টা সেক্সের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট নিলাম। সাথে চকলেট ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভারের 2 প্যাকেট বেলুন কিনলাম।
বের হয়ে এসে পানি কিনে রাস্তায় একটা গ্যাসের ওষুধ আর একটা ওষুধ খাইয়ে দিলাম। জানি না ছেলেদের ওষুধ খেলে কাজ হয় কিনা, তাও খাইয়ে দিছিলাম। আমিও খেয়ে নিলাম। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বাংলাদেশি সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলির জামাই শাশুড়ি একসাথে উত্তেজক ট্যাবলেট খাচ্ছে, এমনটা ভাবতেই আমি শিওরে উঠলাম। আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, স্ট্রিট ফুড খেলাম কিছু। কলকাতার এত মাগি বাদ দিয়ে সবাই আমার শাশুড়িকে দেখছিল কেন বুঝতে পারছিলাম না। রাতের খাবার 2 প্যাকেট কাচ্চি নিয়ে রুমে ফিরলাম। রুমে ঢুকে পকেট থেকে ওষুধ, বেলুন আর লুব্রিকেন্ট উনাকে দেখিয়ে দেখিয়ে একটা জায়গায় লুকানোর ভাব ধরলাম। তারপর উনার ঠিক সামনে একটা তোয়ালে কোমরে পেঁচিয়ে ট্রাউজার আর আন্ডারওয়্যারটা খুললাম। তোয়ালেটা নাভির অনেক নিচে পড়লাম আর একদম খালি গা হয়ে গেলাম। উনি বারবার চোখ তুলে আমাকে দেখতে লাগলেন। এইবার আমার মোবাইলের ভিডিও অন করে একটা জায়গায় রেখে দিলাম ঘরের ভেতর কি হয় দেখার জন্য। রেখে আমি বাথরুমে গেলাম। ফিরে এসে মোবাইল অন করে দেখি আমি দরজা আটকানো মাত্র উনি আমার লুকানো জিনিসগুলো বের করে আনলেন। সব দেখে খুব তাড়াতাড়ি সেগুলো সেই জায়গায় রেখে দিলেন। রেখে দিয়ে পুকুরটা কয়েকবার চুলকালেন বা আঙুলি করলেন। আমি বের হয়ে উনাকে ফ্রেশ হতে বললাম। উনি ফ্রেশ হয়ে এসে আমার পাশে বসলেন। আমি টিভি দেখছিলাম। উনিও রাজি, আমিও রাজি, কিন্তু কেউ কাউকে বলতে পারছি না। এর চেয়ে চরম বিরক্তিকর পরিস্থিতি আর হয় না। বললাম, আম্মা একটু ঠান্ডা লাগছে না? এসি কমিয়ে দিব? উনি মাথা নাড়লেন বাচ্চাদের মতো। তখন রাত 9:30 বাজে। বললাম, আসেন, কম্বলের ভেতরে আসেন আম্মা। উনি যেন এই কথার জন্যই ওয়েট করছিলেন। তবে কম্বলটা 2 জনের জন্য ছোটই হয়ে যায়, তাও এই মোটকি মহিলার সাথে শেয়ার করলে তো আরও ছোট হয়। 2 জনের গা লেগে গেল একে অপরের সাথে। নিজের শাশুড়ির সাথে এক বিছানায় এক কম্বলের নিচে শুয়ে আছি। 2 জনই টিভির দিকে তাকিয়ে আছি, কিন্তু মনের ভেতরে ঝড় বইছে। আমার বাসটা টান টান হয়ে আসছে। ওষুধের অ্যাকশন শুরু হয়ে গেছে। আমি মাথাটা একটু নাড়াচাড়া করে উনার গালের কাছে নিয়ে গেলাম, যেন আমার গরম নিঃশ্বাস উনার গলা আর গালে লাগে। এখন জিভটা বের করলেই উনার গাল আর গলা চাটা যাবে। আমি টিভি দেখার অভিনয় করে যাচ্ছি। এর মধ্যে আমার বউ ফোন করলো ওর মায়ের কাছে। উনি ফোন কেটে দিয়ে ফোন দিলেন। আমার বউ মাগিটার ঘুম আসছে না, তার যুবতী মার সাথে আমাকে পাঠিয়ে দিয়ে হয়তো জিজ্ঞেস করছে, তোমার জামাই এর রুম কোথায়? পরকীয়ায় অভ্যস্ত আমার শাশুড়ির দক্ষ জবাব, আমার রুম থেকে অনেক দূরে, পাশাপাশি রুম পাওয়া যায় না। জামাই খাবার টাবার দিয়ে চলে গেল। আমি টিভি দেখি। এইসব বলছেন উনি, আর আমি উনার পায়ের ওপর একটা পা ফেলে দিলাম। 2 মা মেয়ে পেঁচাল শুরু করছে সারাদিন কি কি করলো সেসব নিয়ে। এর মধ্যে আমি উনার পেটের উপর দিয়ে আমার একটা হাত ফেলে দিলাম। উনি কোমরটা নাড়িয়ে একটু আমার দিকে ঘুরলেন। আমি আর সহ্য করতে পারলাম না, উনার গালে একটা চাটা দিলাম। উনি ফোনে কথা বলছিলেন, চমকে উঠলেন। ঠোঁট কামড়ে ধরলাম। উনি আমার মাথা সরিয়ে দিয়ে বুঝালেন কথা বলছি। উনি শুধু বললেন, এখন রাখ মা, আমি একটু মুততে যাব, পরে ফোন দিব। ফোন কেটে উনি যেন খ্যাপা বাঘ হয়ে গেলেন। আমার মুখটা টেনে আদর করা শুরু করলেন। বললেন, বোকা ছেলেটা আমার, এত টাইম লাগে একটা মেয়ের মন বুঝতে? আমি বললাম, আম্মা আপনি জন্যই টাইমটা বেশি লাগল। উনি কম্বল ফেলে দিয়ে আমার উপরে উঠে গেলেন। হাঁপাচ্ছেন রীতিমতো। আমার পেটের উপর বসে একটানে ম্যাক্সিটা খুলে ফেললেন। আমি উনার পাছায় একটা থাপ্পড় দিয়ে বললাম, আম্মা খাবো। উনি আমার মুখের দিকে ঘুরে আমার বাসটা মুখে পুরে নিলেন। আর আমি উনার কি ফুটা, মনে হচ্ছে আমার বাস থেকে সব বের করে নেবেন উনি। আর 1 মিনিট চাটলে আমার পড়ে যাবে। মা মেয়ের কি অদ্ভুত মিল, যেন আমার বই টুসতেছে। শুধু শাশুড়ির ফুটাটা কাল আর বড়। আমার বাস ভিজে গেছে উনার মুখের দিয়ে, থুতু গড়িয়ে বিচির দিকে যাচ্ছে। এইবার উনি আবার আমার মুখে আসলেন। জিভ চাটতে চাটতে বললেন, আমি ভাবছিলাম তুমি আমাকে ট্রেনেই করবা, করলা না কেন? আমার অনেক রাগ হয়েছিল। পুকুরটা ভিজে যাচ্ছিল আমার, আর তোমার আমার দিকে কোনো খেয়ালই নাই। আবার হোটেলে এসে শাশুড়িকে সরাসরি ন্যাংটা দেখলে তখনও কি ছুটে আসতে পারোনি? ইসুস, যখন আমি ন্যাংটা হই তখন ইচ্ছা করছিল তোমাকে বাইরে থেকে ডেকে নিয়ে আসি। আমার একটাই চিকিৎসা বাবা, তোমাকে পাওয়া। শুধু এই দিনটার জন্য আমি সেই তোমাদের বিয়ের দিন থেকে অপেক্ষা করে আছি। আর আমার পিঠে কোনো ব্যথাই নাই, তাই বাংলাদেশের কোনো ডাক্তার সেটা ধরতেও পারেনি। তোমাকে নিয়ে এখানে আসার প্ল্যান ছিল এটা আমার।
এখন শাশুড়ির এত কষ্টের ফল দে। বাবা, আমি বললাম, হ্যাঁ আম্মা, আপনার আর কোনো কষ্ট থাকবে না, সব জ্বালা মিটিয়ে দিব। উনি বললেন, প্রতি সপ্তাহে অন্তত একদিন আমার বাসায় আসিস সোনা, আর কিচ্ছু চাই না আমি। সারা জীবন তোর সুর আমাকে সুখ দিতে পারেনি। অনেকের সাথে সম্পর্ক করতে চাইছি, কেউ সাহস করে এগিয়ে আসেনি। জানিস, মানুষ এই জন্য আমাকে খারাপ ভাবে। বিশ্বাস কর বাবা, তোর সুর ছাড়া আমার এই শরীর আর কেউ দেখেনি। তোর জন্যই মনে হয় তুলে রেখেছিলাম। এগুলো বলছিলেন আর আমার মুখে থুতু ভরে দিচ্ছিলেন। আমি সেগুলো পান করছিলাম। উনি বললেন, তোমাদের বিয়ের পর দিন আমাদের বাড়িতে এসে তোমরা দুপুরে খাওয়ার পর করছিলা, তোমার মনে আছে? আমি বললাম, হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? উনি বললে, দরজার ফুটা দিয়ে আমি তোমাদের পুরো সময়টা দেখছি। আমি তোমাকে ন্যাংটা দেখছিলাম আর ভাবছিলাম আমার মেয়েটা কত ভাগ্যবান আর আমার কি পড়া কপাল। তোমার অর্ধেক বাসও যদি আমার স্বামীর হতো। দিনের আলোতে আমার মেয়ের পুকুর থেকে ক্ষীর লাগানো বাঁশটা বের করার পর ওটা দেখে আমার এত লোভ হচ্ছিল। ওই দিনই পণ করেছিলাম তোমাকে আমার করে নিব। আজ আমার সেই সুখের দিন। আমার মনে আছে, আমার মেয়েটা তোমার বাস নিতে পারছিল না, 2 মিনিট চাপার পরও তোমার বের হচ্ছিল না। পরে তোমার বউ তোমাকে ধাক্কা দিয়ে সরে গিয়েছিল। তোমার পড়ছিল না। ইচ্ছা করছিল আমার অভুক্ত পুকুর নিয়ে তোমার বাসের ক্ষুধা মিটিয়ে দেই। আজকে আমাকে অনেক সুখ দাও বাবা। আমি উনার ফুল খাচ্ছিলাম আর গল্প শুনছিলাম। উনার ডাকনাম শানু। বললাম, আম্মা একটু খাটের উপর উঠে দাঁড়ান না। উনি উনার পুরো ন্যাংটা শরীর নিয়ে খাটের উপর দাঁড়িয়ে গেলেন। ইস, আমি শুয়ে শুয়ে উনারটা দেখছিলাম। এরপর বললাম, আমার লক্ষ্মী আম্মাটা একটু মেঝেতে নেমে হাঁটেন। উনি সাথে সাথে মেঝেতে নেমে ঢং করে কোমর ঝাঁকিয়ে হাঁটলেন কিছুক্ষণ। আমি খাটে শুয়ে উনার দিয়ে তাকিয়ে বাস নাড়ছি। এবার আমি উঠে উনাকে নিয়ে বেলকনিতে গেলাম। সামনের বিল্ডিং এ মানুষ, নিচে রাস্তায় ও মানুষ, তবে বেলকনি অন্ধকার। আমরা দুইজনই ন্যাংটা। আমার শাশুড়ি একটু লজ্জা পাচ্ছিল। আমি উনার চুলের মুঠি ধরে উনাকে আমার সামনে হাঁটু গেড়ে বসিয়ে দিয়ে মুখের ভেতর আমার বাসটা ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে উনার মাথা নাড়ালাম। তারপর মাথা চাপ দিয়ে ধরে জোরে জোরে মুখ চাপতে লাগলাম। উনার মুখের দুই পাশ দিয়ে আঠালো থুতু গড়িয়ে পড়তে লাগল উনার ফুলের উপরে। আর সহ্য করতে পারলাম না। এক বাটি ক্ষীর উনার মুখের ভেতর ঢেলে দিলাম। গরম মুখটা আরো গরম হয়ে উঠল। উনি মুখটা বের করে কয়েকবার থুথু করে আমার ক্ষীরগুলো বেলকনিতে ফেলে দিয়ে বাথরুমে দৌড় দিলেন। মোবাইলের লাইট জ্বালিয়ে দেখলাম প্রায় 1 বাটিই হবে, কারণ আমার ঘন ক্ষীর আর উনার ঘন থুতু মিলে মিশে থকথক করছে। উনি বাথরুম থেকে হাত মুখ ধুয়ে পুকুরের ক্ষীর ধুয়ে বের হলেন ফ্রেশ হয়ে। আমি যে বাস ধুয়ে হাত মুখ ধুয়ে বের হলাম। উনি আমার বুকে ফোন দিয়ে কথা বলছেন। ইস, বউটা যদি জানতো ওর আপন মা ওর বরের বাস নিয়ে 5 মিনিট আগে মুখ চাপা খেয়েছে, বরের ক্ষীর মুখে নিয়েছে। উনি কথা বলছেন আর আমি মোবাইলে আমাদের ন্যাংটা সেলফি তুলছিলাম, মাঝে মাঝে ফুল টিপছিলাম। দুইজনই পুরা ন্যাংটা, একটা সুতা কারো গায়ে নেই। উনাকে উপুর করে শুইয়ে দিয়ে আবার পুটকির গন্ধটা নিতে শুরু করলাম। আরো কড়া লাগছিল এইবার। উনি উনার মেয়ের সাথে কলকাতার নানান বিষয়ে আলাপ করছেন ফোনে, আর সেই মেয়ের জামাই উনার পুটকির গন্ধ শুকছে। উনি ফোন রাখার পরে বললাম, আম্মা তাহলে কি করা যায়, কালকে চেন্নাই যাবেন? অসুখের ভালো তো হয়নি। উনি বললেন, প্রশ্নই উঠে না, টিকিট ক্যান্সেল কর বাবা। আমি বললাম, করে কি করব, 1-5 দিন তো থাকতে হবে, টাকাগুলো সুদ দিলেন, খরচ করতে হবে। উনি বললেন, তুমি জাস্ট চেন্নাই হাসপাতালের নাম দিয়ে ভুয়া কিছু কাগজপত্র বানাও, টিকিটের টাকা যত ফেরত দিয়ে দিবে, আর চিকিৎসার সব টাকা নিয়ে একদিন পর এখান থেকে গোয়াশি বিচে যাব। ওখানে হানিমুন করব আমরা। আমার কিপটা জামাইয়ের ঘুষের টাকা সব খরচ করেই যাব। আর হ্যাঁ, কাগজপত্র এমনভাবে বানাবা যেন 2-3 মাস পরে আবার আমি আর তুমি আসতে পারি। চেক আপ করার জন্য অপশন রাখবা। নিজের শাশুড়ির মুখে উনার একটা সব নষ্ট প্ল্যানের কথা শুনে আবার বাস দাঁড়িয়ে গেল। আর ভাবলাম, কি এটা? রাত বাজল 11টা। হঠাৎ গেটে নক করল। দুইজনই ন্যাংটা। শানু একটা নাইটি গায়ে চাপিয়ে জাস্ট সামনের 2টা বাটন লাগিয়ে আমাকে চোখ দিয়ে দুষ্টু ইশারা করে গেট খুলে দিলেন। হোটেল বয় আসছে মশার স্প্রে দিতে আর কিছু লাগবে কিনা শুনতে। আমি ন্যাংটা অবস্থায় কম্বলের ভেতর ঢুকে গেছিলাম। আমি আম্মা ডেকে কথা বলছি দেখে ছেলেটা অবাক হয়ে গেল। মা এই ড্রেস পরে ছেলের সামনে। ছেলেটা যাওয়ার পর টান দিয়ে উনাকে বিছানায় নিলাম। নাইটি উপরের দিকে তুলে দিয়ে পুকুরটা দেখলাম।
জিজ্ঞেস করলাম, বাচ্চা দুইটা তো সিজার করে হয়েছে না? উনি বললেন, হ্যাঁ বাবা, জামাই দিয়ে পুকুর চাপাবো তাই পুকুরটা টাইট রাখছি। জিভ লাগিয়ে চোষা দিতেই পানি চলে আসলো। বেলুন হাতে নিব এমন সময় বলল, বেশ্যা আমি, আমাকে চাপতে বেলুন লাগবে। সরি আম্মা বলে বাসটা পুকুরে সেট করলাম। বাসের মাথা রাখতেই ভেতরে হারিয়ে গেল। ইস কি গরম! মিনিট 20 উল্টে পাল্টে চাপলাম। উনি এর মধ্যে 2বার ক্ষীর আউট করলেন, বললেন, এখন আর পারবো না বাবা। আমার ক্ষীর আউট হলো না। ঘুমিয়ে গেলাম ওইভাবেই। ভোর 5টায় আবার ডেকে তুললাম উনাকে। চলতেই থাকল এইভাবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।